নুরুল হুদার নেতৃত্বে নবগঠিত নির্বাচন কমিশন গত মাসের 15 তারিখ দায়িত্ব গ্রহণের পর আজকেই প্রথম বেশ বড় পরিসরে দলীয় প্রতীকে নির্বাচন আয়োজন করে। 14টি উপজেলা এবং 4টি পৌরসভার বিভিন্ন পদে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ একরকম শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়েছে। বিএনপি কাজী রকিবের কমিশনের অধীনে এর বর্জিত 5ই জানুয়ারি নির্বাচনের উপনির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনগুলোতে যেমন অংশ নিয়ে এসেছে, নতুন প্রধান নির্বাচন কমিশনারকেও দলটি পরিচিত আওয়ামী লীগের বলে অভিহিত করলেও তাঁর অধীনেও নির্বাচনে অংশ নিচ্ছে দলটির ভাষ্যে তাঁর কমিশনকে পরীক্ষা করে দেখতে। উপজেলা ও পৌর নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের তরফে বিভিন্ন জায়গায় তাদের দলীয় প্রার্থীর প্রচারণায় বাধা দান এবং সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ করা হচ্ছিল। এর ওপর ছিল বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অন্তর্কোন্দলে সহিংসতার ভয়। সিলেটের ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে নির্বাচন পূর্ব সহিংসতায় 2 জন নিহত হন গত সপ্তাহে। বিএনপি প্রধান খালেদা জিয়া বলেই রেখেছেন আওয়ামী লীগের মতলব মোটেও ভালো নয় এবং এজন্যই তারা তাদের আজ্ঞাবহ অযোগ্য বিতর্কিত একজনকে প্রধান নির্বাচন কমিশনার করেছে। দলটি বলছে নতুন নির্বাচন কমিশনও অনিয়ম ও সহিংসতায় নির্লিপ্ত ও নির্বাক, কাজেই তাদের কাছে ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত নির্বাচন আশা করা যায় না। কেমন হলো নতুন কমিশনের প্রথম বড় পরিসরের নির্বাচন? নির্লিপ্ততার বিপরীতে কতটা সক্রিয়তার প্রমাণ দিতে হবে কেএম নুরুল হুদার কমিশনকে তাদের অধীনে নির্বাচনে বিএনপি সহ অপরাপর দলগুলোর ভরসা অর্জনে? অভিযোগ আমলে নিতে এই কমিশনও কি একই রকম গড়িমসি করছেন? এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। আমি আব্দুল ওয়াদুদ দ্বারা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এটা তো পরিষ্কার যে এই নির্বাচন কমিশনের যথেষ্ট সমালোচনা করবার পরও এখনো তাদের প্রতিটি কাজ খুবই আসলে সকলের নজরদারিতে আছে। বিএনপির তো নিশ্চয়ই আছে, অন্য রাজনৈতিক দলগুলোর আছে, সংবাদ মাধ্যমের আছে, জনগণেরও আছে। এই নির্বাচন কমিশনকে কি বিশেষ মনে হচ্ছে? মানে প্রচারণার সময়টুকু নিয়েই তো বিএনপি অনেক অভিযোগও করেছে। কি বিশেষ মনে হচ্ছে কাজী রকিবউদ্দিনের কমিশন গ্রহণযোগ্যতা পায়নি, এই কমিশন পাবে কেন? ধন্যবাদ নবনীতা, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং ধন্যবাদ আমার বিজ্ঞ আলোচকবৃন্দ। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচন কমিশন নিয়ে এই ধরনের সন্দেহ পোষণ তো আজকের নতুন কিছু নয়। বাংলাদেশ স্বাধীনতার অব্যবহিতির পর থেকেই এই বিষয়গুলো ধারাবাহিকভাবেই বলে আসার একটি প্রক্রিয়া চলমান ছিল জন্যই হয়তো পক্ষ রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে বারবার কথা বলেছে, বারবার এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরেও রাজনৈতিক দলগুলো কখনো কখনো হয়তো সহিংস হয়েছে, কখনো কখনো অহিংসতার মধ্য দিয়েই এই নির্বাচন প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে। ইদানিংকালের বিশেষ করে আমি বলবো যে 2008 সালের পরের যে নির্বাচনগুলি আওয়ামী লীগ তথা মহাজোট সরকারের অধীনে যে নির্বাচন কমিশনার হয়েছিল এবং নির্বাচনগুলো হয়েছে, বোধ করি অনেক নির্বাচন কমিশনের মধ্যে এটি অনেকের তুলনায় আমার দৃষ্টিতে অনেক বেটার নির্বাচন কমিশন ছিল। 2008 সালের পরের পরের কথা বলছেন না? আমি সেই সময় থেকেই বলে 2014 তে আসবো নিশ্চয়ই। তো আপনারা জানেন যে 2014 নির্বাচনটা নিয়ে 2008 সালে যে নির্বাচন হলো, তারপর নির্বাচন কমিশন হলো, তারা যে কাজগুলো করেছে, বহুত নির্বাচন কিন্তু এই বিগত নির্বাচন কমিশনারগুলো করে গেছে, প্রায় 7000-এর উপর নির্বাচন। এর মধ্যে সবই খারাপ হয়েছে এরকমটি বলার কারণে কিন্তু বাংলাদেশে আস্থাহীনতার জায়গা থেকে সবসময় বিরোধী পক্ষ নির্বাচন কমিশনকে বরাবর দায়ী করে আসে, সরকার সহ। এখন সরকার পরিচালনার দায়িত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে, এখন মহাজোট সহ। তাদের যে নির্বাচন কমিশনগুলো গঠিত হয়েছিল, বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের যে আইনটা রয়েছে সেটি কিন্তু পূর্ণাঙ্গ বাস্তবায়ন কেউই কখনো করেনি, এ নিয়ে কেউ আন্দোলন সংগ্রামও করেনি, বরং সবসময় নির্বাচন কমিশন সহ সরকারগুলোকেই বারবার দায়ী করা হয়েছে। এর মধ্যে থেকেও আমি বলবো গত রকিব নির্বাচন কমিশন যেটি ছিল, তারা যথেষ্ট যোগ্যতার সাথেই নির্বাচনগুলো পরিচালনা করে এসছে। 14 সালের নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হয়, আজকে যেমন বিএনপি 14 সাল পরবর্তী নির্বাচন নিয়ে কথা বলতে বেশি, স্থানীয় নির্বাচনগুলোর মান, স্থানীয় নির্বাচন যখন হয়েছে রকিব কমিশনের আমলেও কিন্তু খুব যে সব খারাপ হয়েছে এমনটি আমি বলতে চাই না। নির্বাচন হলেই কিছু বিচ্ছিন্ন ঘটনা সব জায়গাতে ঘটে, যেমন আজকেও বলছিলেন আজকে নির্বাচন কমিশন নিয়ে কিন্তু বিএনপি নির্বাচনে এসছে।
এসছে এবং বিএনপির একজন নির্বাচিত হয়েছে। এখন বিষয়টা নির্বাচনে পার্টিসিপেট যারা করবে তাদের উপরে কিন্তু অনেকখানি নির্ভর করে নির্বাচন কমিশন কতটুকু তার পারপাসটা সার্ভ করবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারি জাতির জনকের কন্যা জয়ন্তী শেখ হাসিনা সেই প্রক্রিয়াকে অনুসরণ করে চলেছে যে সকল দল মত যেন একত্রে অন্তত নির্বাচনটা করতে পারে এবং নির্বাচনের একটা মিনিমাম ধারাবাহিকতা যেন রক্ষা করে যেতে পারি। সেই সূত্র ধরে বলবো এই নির্বাচন কমিশন তাদের একটি পরীক্ষার দিন পার করলো। আমি মনে করি এই পরীক্ষা তারা যথেষ্ট পরিমাণে ভালো করেছে। যদি আমরা সমালোচনার জায়গা থেকে না বিশ্লেষণ করে একটু আলোচনা সমালোচনার জায়গাতে বলি, তাই মনে করবো যে এই যে 14-15টা নির্বাচন যে তারা পরিচালনা করলো আজকে, টুকটাক ঘটনা তো কোন দেশে হয় না, আমেরিকাতেও হয়, ইংল্যান্ডেও হয়, ভারতেও হয়, সেই তুলনায় আমি বলবো আজকের নির্বাচনটা তারা যথেষ্ট আমি এটিও তাজ রহমানকে যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকেও নেব, কিন্তু এটিও তাজ রহমান টুকটাক ঘটনা আমেরিকাতেও হয়, টুকটাক ঘটনা বাংলাদেশে 2014 পরবর্তী নির্বাচন, অনেক নির্বাচন পর্যবেক্ষক রাজনীতিকদেরও অনেকে বলেন যে ক্রমাগতভাবে খারাপ হয়েছে, মানে স্থানীয় নির্বাচনগুলোর মান এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সবচেয়ে সহিংস ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেও অনেক সংস্থা অভিহিত করেছে। নির্বাচনের মানের অবস্থাটি যে আসলে কিরকম তার একটা উদাহরণ পাওয়া যায় নতুন ইসি সচিব যিনি, মানে নতুন ইসির যিনি সচিব, সেই মোহাম্মদ আব্দুল্লাহ গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন যে এ নির্বাচনে কেন্দ্র দখলের পুনরাবৃত্তি সহ্য করা হবে না। তো তার সেই বক্তব্য দিয়ে সমকাল পত্রিকা আজকে লিখছে যে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিদায়ী কমিশনের সময় ভোটের দিনের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা কেন্দ্র দখল ছিল অনেকটা স্বাভাবিক ঘটনা। সেই সূত্র ধরে ইসি সচিব এমন একটি মানে আশ্বাস দিচ্ছেন, মানে আগের রাতে কেন্দ্র দখল হবে না। এই জায়গা থেকে তো আমরা অনেক দূর এগিয়ে এসেছিলাম, মানে আবার তার মানে নির্বাচন প্রক্রিয়া তো অনেকটা পিছিয়েছি আমরা, এটা তো অস্বীকার করলে আসলে ভুল হবে। প্রথমে আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা সবাইকে যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন। নির্বাচন কমিশন নিয়ে যে বিতর্ক আমাদের দেশে কিন্তু স্বাধীনতার পর থেকে সবাই জানে, আপনি জানেন, আমি জানি, এটা কিন্তু আছে এবং জানি না এটা কতদিন থাকবে। আর 90 পরবর্তী কোন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলতে যাচ্ছিলাম আপনার টিআইবির উনি নিজেই বলেছেন যেমন যে 91 পর থেকে নির্বাচন কমিশন নিয়ে এত বেশি খেচ্ছাল এই 27টা বছর ধরে, যে নির্বাচন কমিশন যখনই যারা ক্ষমতায় ছিলেন ওনাদের বাইরে যারা, আমরা ক্ষমতার বাইরে যারা, আমরা সবাই কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছি। তার মধ্যে কোনো কমিশন ভালো উপহার দিয়েছে, কোনো কমিশনের ব্যর্থতাও আছে, এটা আছে। এখন নতুন কমিশন আপনি বলতেছেন ওনারা কতটুকু ভালো, আমাদের মনে হয় নতুন কমিশনকে আমরা এত তাড়াতাড়ি ক্রেডিট দেওয়ার কোনো কিছু হয় নাই। আমরা দেখি ওনারা কিভাবে, এখন আজকেরটা গেল, কালকে আমরা দেখতে পারবো আজকের অবস্থান গিয়েছে। বাট নির্বাচন কমিশনের উচিত হবে, যেহেতু এই নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দল এবং মানুষের মধ্যে একটা আস্থাহীনতার অভাব, বলা হয় মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। কেন মেরুদণ্ডহীন বলা হয়? ব্যালট বাক্স ছিনতাই হয়, শিল মারা হয় আগের দিন, ইচ্ছা মতো ভোট দেওয়া হয়, আরেকজন গিয়ে দেখে ভোট হয়ে যায়। এই জিনিসগুলো নির্বাচন কমিশনের খুব বেশি করে এটা ধরতে হবে, ধরতে পারে না। তার কারণ আপনি প্রধান নির্বাচন কমিশনার গত রকিবউদ্দিন কি বলেছেন যে আমাদের জনবলের অভাব। সেই জিনিসটা জনবলের অভাব কেন? আপনি সরকারের কাছে চান, আপনি কনস্টিটিউশনাল পোস্ট আছে আপনাদের ফান্ড দিতে, ফান্ড দিয়ে আপনারা জনবল গাড়ি ব্যবস্থা করেন নির্বাচন প্রপার করার জন্য, এটা তো আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা সরকারের দিকে তাকিয়ে থাকে, সরকার যেন ওনাদেরকে টাকা দিয়ে, সরকার ওনাদের কিন্তু এক্সিকিউটিভ ক্ষমতা ইউজ করে, যারা টিওনকে নেয়, ইউএনকে নেয়, দেখবেন ওনাদের ইলেকশন যতক্ষণ সরকার থাকবে ক্ষমতায়, লোকাল প্রশাসন কিন্তু সবসময় সরকারের পক্ষেই কিন্তু থাকবে। এটা আমাদের একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। অনিয়ম হতে দেওয়া হবে কি হবে না সেটা তো মনে হচ্ছে প্রায় একটা কেন্দ্রীয় সিদ্ধান্তের ব্যাপার নিশ্চয়ই, মানে কারণ না হলে কারো চোখে কোনো জায়গায় পড়ছে না, শুধু সংবাদ মাধ্যমের চোখে পড়ছে, পর্যবেক্ষকের চোখে পড়ছে, তো হয় না। আমাদের মন মানসিকতা, আমার ভুলটা, আমাদের রাজনৈতিক দল যারা আছে, ক্ষমতায় যারা আছে, আওয়ামী লীগ, আমরা বিরোধী শিবিরে যারা আছি, আমাদের মন মানসিকতা হতে হবে আমরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যা ইচ্ছা তা করে যাব আর ক্ষমতায় যাওয়ার জন্য যা করবো এটা না। আমাদেরও ফেয়ার থাকতে হবে। নির্বাচন কমিশন এদেশে কিন্তু 88 সালে আমাদের একটা নির্বাচন ছিল যেটা বিতর্কীয়। 1996-এ কিন্তু বিএনপির 15 ফেব্রুয়ারি নির্বাচন, 5 জানুয়ারি 2014 নির্বাচন, তো সব তিনটি নির্বাচন তিনটি রাজনৈতিক দলের আন্ডারে, এটা কোয়েকশন মার্ক আছে। সুতরাং নির্বাচন কমিশন যতটাই আছে, কেউ না কেউ এই কোয়েকশন মার্কের ভিতরে। আমরা এটা থেকে বের হয়ে আসবো কেমনে, সেটার ফর্মুলা কি? মানুষ চায় এটা থেকে বের হয়ে আসা। তার জন্য উচিত হবে নির্বাচন কমিশনের মেরুদণ্ড সঠিক থাকতে হবে। ইউএনকে চেঞ্জ করতে হলে, ওসিকে চেঞ্জ করতে হলে সাথে সাথে সার্কুলার দিয়ে আপনার বলে দিতে হবে, এর সরাই নিতে হবে। তার জন্য আইনের প্রয়োজন। আপনি জানেন কিনা, মানে সংবাদে তো এখনো আসছে বিভিন্ন কিছু, এবং বিকেলের দিকেই খবর এসেছে যে বাগেরহাটের মোরেলগঞ্জে জাল ভোট দেওয়ার দায়ে একজনকে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সেখানে অনিয়মের অভিযোগে আসলে স্থানীয় জাতীয় পার্টি ভোট বর্জনও করেছে।
অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, আমি আপনার কাছে যেতে চাই যে বিএনপি প্রার্থীরা বিভিন্ন জায়গায় যেমন ধরুন আপনি পাবনার সুজানগর উপজেলা নির্বাচনে যিনি চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হাজারী জাকির হোসেন, তিনি বলেছেন যে তিনি আসলে কয়েকবার পরপর 9টি চিঠি দিয়েছেন ইসি বরাবর, কিন্তু তার চিঠি দৃষ্টিগোচর হয়েছে কিনা তিনি না জানেননি এবং না জেনেই তাকে ভোটে যেতে হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আসলে সরকারি দলের মানে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী মূল প্রার্থীর মধ্যে কোন দল, সেই কোন দলও একটা ভয়ের কারণ হয়েছে আপনাদের দলের জন্য। এবং অনেক জায়গায় তারা প্রচারণায় বের হতেই পারেননি এবং বের হওয়ার পরে রাঙাবালি, পটুয়াখালী রাঙাবালিতে যেমন পথসভায় দুইবার বিএনপির পথসভায় হামলার অভিযোগ এসেছে। এই পুরো মানে আসলে কতটা সহজে এবং মানে নির্বাচনের পরিবেশ বদলাচ্ছে কিনা গত কয়েক বছরের চেয়ে, মানে কোনো বদল দেখলেন কিনা আপনারা? আপনাকে ধন্যবাদ। এবং যে শুভেচ্ছাটি আমার সহ আলোচক দুজন সম্মানিত ওনারা জানিয়েছেন, আমারও সেই একই ভাষা। সময় সংক্ষিপ্ত করার জন্য এই শুভেচ্ছার পর্বটা এখানেই ফুল স্টপ দিতে চাই। আর আমি যেটা বলবো সেটা আপনি তথ্যগত যে কথাটা বলেছেন, ইনফরমেটিভ, এটা আমি একটু চট করে উত্তর দিয়ে নিই। রাঙাবালিতে এর চেয়েও একটা খারাপ ঘটনা ঘটেছে যে চিফ ইলেকশন এজেন্ট তাকে একটি পুরনো মামলার গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে থানা থেকে গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে নির্বাচনের আগের দিন রাতে। তো অপরাধী গ্রেফতার হবে না, এটা তো আপনি যুক্তি জানেন। আমি তো বলছি না যে গ্রেফতার হবে না বা অন্যায় করেছে, ঘটনা প্রবাহ যেটা সেটা আমি বলছি যে সেই অজুহাত দেখিয়ে নির্বাচনের আগের দিন, দুদিন পরে করতে পারতো, 10 দিন আগে করতে পারতো, ঠিক নির্বাচনের আগের দিন। এতে মেসেজটা কি যায় ভোটারদের কাছে? এবং যেটা আপনি বলেছেন যে একটু আগে যে নির্বাচন কমিশন থেকে বা রাজনৈতিক পর্যবেক্ষকরা বিবৃতি দিয়েছে, আমরা তো মজা করে অনেকে রসিকতা করে অসহায়ত্বের মতো বলেছে যে রকিবউদ্দিন সাহেবের আমলে নির্বাচনটা হচ্ছে ডে নাইট নির্বাচন, ক্রিকেটের ডে নাইটের মতো। রাতের বেলা ব্যালট বাক্স, ব্যালট ভর্তি, দিনের বেলা রেজাল্ট গণনা। আবার কেউ কেউ বলেছেন T20, সকাল 8টায় বা 9টায় ভোট শুরু, 11টা 12টার মধ্যে ভোট শেষ। এই গেল একটি ভোট দিতে পারবেন, এই সুযোগ হবে না। না, এরপরে ভোট শেষ হয়, কেন্দ্র ফাঁকা, না হয় খালি, না হয় অন্য কেউ আসতে সাহস পাচ্ছে না। সরকার দলীয় লোকেরা 30 জন করে দাঁড়িয়ে একের পর এক গিয়ে ঘুরে ঘুরে ভোট দিচ্ছেন। এগুলো আমরা মিডিয়ায় দেখেছি। তবে মূল বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা আমি মনে করি সবচেয়ে বড় যে মানে ডিফেক্টটা, সেটা হচ্ছে যে দুটো জিনিস। একটা হচ্ছে 2014-এর 5ই জানুয়ারির নির্বাচনের পরবর্তী যে ঘটনা, তাতে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সমর্থকদের নেতাকর্মীদের মধ্যে এমন একটা প্রবণতা জন্মেছে যে আমাদের সর্বোচ্চ পর্যায়ের যিনি আছেন তিনি থেকে মন্ত্রী পরিষদ, এই যে মাননীয় সংসদ সদস্যরা এখানে দাঁড়া হয়ে আছেন, এরা সহ যারা আছেন, এদের মধ্যে বেশিরভাগই যেহেতু বিনা নির্বাচনে বা লোক দেখানো নির্বাচনে নির্বাচিত হয়েছে, আমরা কেন মানুষের কাছে গিয়ে কষ্ট করব? আমরা কেন অর্থ খরচ করব? আমরা তো অল্প কিছু খরচ করে নির্বাচনের আগের দিন রাতে এবং নির্বাচনের দিন এই পরিশ্রম এবং এই অর্থটা ব্যয় করলে তো আমরা হতে পারি। আর যদি কোনো ক্রমে বিএনপির প্রার্থী হয়ে যায় তাহলে ওর জন্য তো জেলখানা নির্ধারিতই আছে, গাজীপুরের মেয়রের মতো, রাজশাহীর মেয়রের মতো। আপনি মনে করছেন নির্বাচনী ফর্মুলাটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এবং আপনি যেটা বলেন 73 সনে তো বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক ছিল না, জাসদ ছিল। জাসদ তখন কেবল মানে পুরোপুরি প্রস্ফুটিত হয়নি, সেই নির্বাচন নিয়েও বিতর্ক ছিল। পরবর্তীতে সব নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু একটা জায়গায় আসার পরে আবার দেখা গেছে যে হ্যাঁ, প্রতিপক্ষকে নির্বাচনকে যারা কলুষিত করে তাদেরকে হটানো যায়। সেটা 90-এর আন্দোলনের সময় বড় দুটো স্টেক হোল্ডার বিএনপি এবং আওয়ামী লীগ এরা একত্রে মিলে আন্দোলন করেছে, এক সুরে এক পথে এক মতে, ফলাফল এসেছে। এখন বিএনপি এবং আওয়ামী লীগ যোজন যোজন দূরত্বে অবস্থান করছে। এই জায়গাটা হচ্ছে মূল সমস্যা। এবং সেখানে আমি নামে একটু বলে নিই, এবং ওই যে জিনিসটি ছড়িয়েছে আওয়ামী লীগের নিম্ন স্তর পর্যন্ত, উদাহরণটা দেখায় সর্বোচ্চ স্তরের, যে 5ই জানুয়ারির পরে আরেকটি নির্বাচন দেওয়ার কথা ছিল, সেটা তো হচ্ছে না। সবকিছু যেহেতু ক্ষমতার দাপটে হচ্ছে, আমরাও তাই করছি। আব্দুল ওয়াদুদ দ্বারা নির্বাচন কমিশন সেটা কি ফলো করছে? একটা বিরতির পর মানে ডে নাইট ম্যাচে একটা নির্বাচনী ফর্মুলা কথা বলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল। মানে শুধু আসলে কি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা তো ক্ষমতাসীন দল হিসেবে আপনাদেরও অর্জন করতে হবে, এবং বিদ্রোহী প্রার্থীর প্রসঙ্গ নিয়ে তো নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করতেই হবে। আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি, দর্শক থাকুন রাজকাহনের সাথে।
ফিরে এলাম রাজকাহনে। আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি মোয়াজ্জেম হোসেন আলাল আসলে আপনাদের নির্বাচনী ফর্মুলা বলছিলেন, খুব সুন্দর করে বলেছেন যে এটাকে একটা ডে অ্যান্ড নাইট, মানে কাজী রকিবের আমলে ডে অ্যান্ড নাইট নির্বাচনে পরিণত করা হয়েছে, যে রাতে ব্যালট বাক্স ভরবে, দিনে নির্বাচন হবে, কিন্তু কয়েক ঘন্টা মাত্র হবে, T20 ম্যাচের মতো। আর তারপরে তিনি বলছিলেন যে আপনারা, মানে আপনাদের মতো অনেকেই যারা 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনে একরকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছেন, তারা কেন আর কষ্ট করে নির্বাচনে জেতার পথে যাবেন, সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে। আসলে আলাল ভাই যেভাবে বলেছে আমি সেভাবে বলতে চাই, বাংলাদেশে আসলে ডে নাইট আর T20 আর টেস্ট ম্যাচ বলে বিষয় নাই। এটি আরো বেশি করে নষ্ট হয়েছে যারা অস্ত্রের বলে ক্ষমতা নিয়ে নিজেকে পাকাপোক্ত প্রেসিডেন্ট করার জন্য ডিএল মেথড করেছিল, মানে হানার নির্বাচন দিয়েই বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটাকেই ওই সে কি বলে ডাকওয়ার্থ লুইস মেথড করে যারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়েছিল তারাই কিন্তু নির্বাচন বলেন অথবা আরো কিছু বলেন এগুলোকে আরো যথেষ্ট ধ্বংস করেছিল, এবং খুনিদেরকে পুরস্কৃত করা যাদের কালচার ছিল তারা তো করেছেই। তার ধারাবাহিকতার কিন্তু অনেক বাজে ইম্প্যাক্ট এখন সোসাইটিতে বিদ্যমান, সেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। আমি সবসময় বলি, ছোট্ট একটি নহর দিয়ে যদি নোংরা পানি যায় তার যে দুর্গন্ধ ছড়াবে, আর পাশ দিয়ে বিরাট বড় একটা স্বচ্ছ নহর গেলে তো দুর্গন্ধ ছড়াবে না, কিন্তু এই স্বচ্ছ নহরটা আমাদের দরকার এই ছোট্ট এই দুর্গন্ধের নহরটা দূর করার জন্য। আমাদের বাংলাদেশে এখনো পরিমাণে রাজনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, আমাদের কালচারে বলেন, আমার কাছে যেটা মনে হয় ওই ছোট্ট দুর্গন্ধ জায়গাটাকে আমরা এখনো পরিষ্কার করতে পারি, করার দরকার আমি মনে করি। আপনাদের কাছে মনে হয় না যে ধরুন 2008-এর পরে যে নির্বাচনগুলো হচ্ছিল সেই নির্বাচনগুলো নিয়ে পর্যবেক্ষকদের, সংবাদ মাধ্যমের কোনো অভিযোগ ছিল না তেমন? আপনারা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে 6টি সিটি কর্পোরেশন নির্বাচন হলো, বিপুল ভোটে বিএনপি জিতলো, যে কারণে অনেকেই বললেন 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি গেল না কেন আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে বিশ্বাস করে। কিন্তু তারপরে ক্রমাগত যে আপনারা সমালোচনার মুখে হচ্ছেন এবং অস্বীকার করছেন নির্বাচনের মান খারাপ হয়েছে, সেটাও আপনাদের বিশ্বাসযোগ্যতা। 2014 সালের এই যে নির্বাচনের কথা বলে বিএনপি আমাদেরকে দোষী করে, আমি তো মনে করি এর শতভাগ না 120 ভাগ দোষ বিএনপির। কারণ বিএনপি একটি রাজনৈতিক দল, বড় দল বলে তারা দাবি করে, আপনিও বলতে চেষ্টা করেন, আমিও শুনতে রাজি আছি, অসুবিধা নাই। কিন্তু সেই বড় দল না, আমি বলি সেটা হলো যে সেই বিএনপি রাজনৈতিক দলটির কি উচিত ছিল না যে যেখানে আর কোনো সময় নেই, সুযোগ নেই, নির্বাচনে যেতে হবে, সংবিধান সম্মতভাবে যেতে হবে, সংবিধানকে তো রাস্তাঘাটে ফেলে দেওয়া যাবে না। যদি তাই হতো, বিএনপি যদি তাই মনে করতো যে এটা হবে না, তাহলে বিএনপি তখন তো সংসদে দল ছিল, তারা তো দাবি করতে পারতো। তা না করে তারা কি করলো? নির্বাচনে ক্রমাগতভাবে বিএনপি এসেছে, স্থানীয় নির্বাচনে ক্রমাগতভাবে বিএনপি এসেছে, তারপর 2015-16 এই 2 বছর ধরে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভয়াবহভাবে সহিংস হয়েছে, এবং মূল সহিংসতার মূলে ছিল আওয়ামী লীগের ভেতরকার অন্তর্কন্দল। এই উপজেলার উপনির্বাচনে পর্যন্ত সিলেটে 2জন লোক 2 গ্রুপের মারামারিতে মরে গেছে, এবং আপনাদের বিদ্রোহী প্রার্থী আপনারা এই নির্বাচনেও বসাতে পারেননি। সিলেটের ওসমানী নগরে আছে আপনাদের বিদ্রোহী প্রার্থী, আপনাদের জগন্নাথপুরের নগরী 2জন মারা গেছে, জি ওসমানী নগরে 2জন মারা গেছে, তারপর সুনামগঞ্জের জগন্নাথপুরে আছে আপনাদের বিদ্রোহী প্রার্থী, সিলেটের ওসমানী নগরে আছে, কিশোরগঞ্জের হোসেনপুরে আছে। মানে এই এত বিদ্রোহী প্রার্থী আপনারা আসলে স্থানীয় সরকার নির্বাচনগুলো সব সময় একই দলের অনেক প্রার্থী থাকতেই পারে, এটাকে আমি ওইভাবে দোষের কিছু দেখবো না। যদি সে মনে করে সে যোগ্য লোক, সে নির্বাচনে আসতেই পারে। সেটি নিয়ে দলও যে খুব একটি বেশি মাতামাতি করবে, দল যে তাকে একদম প্রেসারাইজ করবে, কারণ সেটি মারামারি না করে সেই জন্য দল তো নিশ্চয়ই দেখে কাউকে বহিষ্কার করে, নির্বাচন কমিশনও শাস্তির আওতায় নিয়ে আসে, দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অ্যারেস্ট করে তাদের ব্যবস্থা করে। নির্বাচনের আগ পর্যন্ত কোনো বহিষ্কার নয়, না বহিষ্কার নয় না, মানে এটা হলো দল, এটা ইন্টারনাল দলের একটি ঐক্যের প্রক্রিয়া তো সবসময় করে। যেমন এখন বেগম জিয়া যাদেরকে একসময় বহিষ্কার করেছিল, তারপরে -2 ফর্মুলার লোকজনকে নিয়ে আসছে, এটা দলের একটি ঐক্য প্রক্রিয়া সবসময় থাকে, তার চলমান প্রক্রিয়া এটা। আমি বলতে চাইছি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার বর্তমান যে অবস্থা, আমি মনে করি এখানে যদি রাজনৈতিক দলগুলো তাদের যথাযথ ভূমিকার দায়িত্বটা পালন করতে না পারে, শুধু যদি এক পক্ষ আর এক পক্ষে দোষারোপের রাজনীতি সে পুনর্কালচার করতেই থাকে, এটি দিন দিন আরো বেশি খারাপের দিকে যাবে। যে চেষ্টাটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা করছে, যে বলছে যে আমরা নিঃসন্দেহে কোনো বিতর্কিত নির্বাচন আর চাই না, সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত হবে নির্বাচন কমিশন সহ সকল স্টেক হোল্ডারের সমর্থন করা, নির্বাচনকে সহিংসতা মুক্ত এবং
কি বলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নমুক্ত নির্বাচনও চেয়েছেন প্রধানমন্ত্রী। সেই চেষ্টাটাকে যদি আমরা সফল করার উদ্যোগ না নিই, যদি এখন আমি বলতেই থাকি, উনি যেমন বললো ডে নাইট, আমি তো নিশ্চয়ই বলবো এই করতে থাকলে যদি থাকতেই থাকি, তাহলে কোন নির্বাচন কমিশন আপনি ফেরেস্তা দিয়ে নিয়ে আসলেও কিন্তু কাজটা হবে না, বলে কিন্তু মনে হয় না। এটিও তাজ রহমান, আপনি একমত হবেন কিনা? মানে প্রধানমন্ত্রী যে প্রশ্নমুক্ত নির্বাচন করেছেন, মানে গত কয়েক বছরে যে নির্বাচন প্রশ্ন যুক্ত হয়েছে, তার তো আসলে দুটো আসপেক্ট আছে, আপনিও তুলেছেন সেটাতে। একটা হচ্ছে গিয়ে জাল ভোট, ভোট দিয়ে দেওয়া, ভোট না দিতে পারা, আরেকটা সহিংসতা। মানে আমি যদি পারস্পরিক দোষারোপ যে বিএনপি তো আওয়ামী লীগের বদনাম করবে, আওয়ামী লীগ বিএনপির বদনাম করবে, সেই জায়গাটা রেখে ভোটারের পার্সপেক্টিভ থেকেও দেখি, ভোটারের দৃষ্টিভঙ্গিতেও দেখি, সেখানেও আমি গিয়ে ভোটটা দিতে পারবো কিনা, ভোট দিতে গিয়ে নিরাপদ থাকবো কিনা, এই সংখ্যাগুলোও তো নির্বাচনের মান খারাপ করে। দেখেন, আমাদের নির্বাচন কমিশনের নিয়ে এমনি একটা ঝামেলা চলতেছে। তার মধ্যে লাস্ট যখন এই গত নির্বাচন কমিশন লোকাল নির্বাচন দলীয় প্রতীকের যখন শুরু হলো, বাংলাদেশের ইতিহাসে এত বেশি নৃশংসতা তৃণমূলে যে শুরু হয়েছে সেটা তো আপনি জানেন, বাংলাদেশ এবং সবাই জানে, এখনো চলছে, এবং ইউনিয়ন সেটা পরিষদের চলছে। নির্বাচনের এর কারণটা কি? এখনো খুনোখুনি আমি চলছে। এই যে দলীয় প্রতীকের নির্বাচনে অনেক টেলিভিশনের টক শোতে আমি বলেছিলাম যে আমরা এখনো ইউনাইটেড কিংডম হই নাই। কিন্তু দলীয় প্রতীকের নির্বাচন হওয়ার জন্য আমাদের যে যতটুকু নিজেকে তৈরি করে নিতে হবে, ততটুকু আমরা হই নাই। এত হবে কি, আমাদের লোকের নির্বাচন যখন হয়, আগে যখন হতো, তখন দেখেন সবাই বসে 5টা গ্রাম মিলে একজনকে ক্যান্ডিডেট দিত, 2জন থাকতো ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম 3জন, যেই যাই হোক মারামারি কিন্তু হইতো না। এখন কি শুরু হয়েছে, দলীয় প্রতীকে দেওয়ার জন্য দেখবেন আপন চাচাতো ভাই আওয়ামী লীগ থেকে, আরেকটা ভাই কিন্তু বিএনপি থেকে, জাতীয় পার্টি থেকে দেখবেন আরেকটা খালাতো ভাই, ফুফাতো ভাই, এভাবে কিন্তু সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বের প্রতিযোগিতা এমন পর্যায়ে গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনে কিন্তু বাবা ছেলে মেয়ে 3জনই সে আপনাকে বললাম মেয়র পদে। সেখানে দেখেন, তারপরে হলো আওয়ামী লীগের মতো একটা দল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে ইলেকশনের আগে তৃণমূলে আর কোনো বহিষ্কার করা যাবে না। এই জিনিসটা আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে এটা ডিফার করি। কারণ হলো কি, এতে উৎসাহিত হবে লোকাল যারা সন্ত্রাসী কার্যকলাপে ব্যস্ত, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছে, যারা নির্বাচনে সহিংসতা করছে। কিছু লোকের জন্য তো সরকার নিজে বিতর্কিত হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো এই নির্দেশ দেন নাই যে তোমরা নির্বাচনে মারামারি করে, এটা অবশ্যই বলবে না। কিন্তু লোকাল এরা যখন এই সুযোগটা পাবে, তখন কি হবে জানেন, তাদের প্রশাসন সহযোগিতা করবে, তারাও কিন্তু এই হিংসাত্মক কার্যকলাপ আমাদের সিলেটের উসমানীনগরে, সেখানে কিন্তু বিএনপি বিদ্রোহী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জন্য আজকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট কিন্তু জিততে পারেনি। এই বিদ্রোহী প্রার্থী নিজেদের মাঝে যখন মারামারি শুরু হয়, তার কারণটা হলো বিরোধী শিবিরে যদি স্পেস কম হয়, তখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা বেশি বেড়ে যায়, আমাদের নিজেদের মধ্যে অন্তর্দল কোন্দল বেড়ে যায়। এটা নিরসন করতে হবে সরকারি দলকে। আর নির্বাচনের হিংসা, মারামারি, কাটাকাটি এগুলো বাদ দিতে হলে কি হবে জানেন, প্রশাসনিক যে নির্বাচন কমিশন আন্ডারে ফুললি দিতে হবে। এটা আমাদের একটা সবাই মিলে, জাতীয় স্বার্থে সব দল মিলে এটা একটা জায়গা করা উচিত যে আমরা ক্ষমতায় যেই যাই না কেন, নির্বাচন কমিশনকে ইন্ডিয়ার মতো হাত দিব না, ব্রিটেনের মতো হাত দিব না। ওই ইন্টারিম 3 মান্থে সমস্ত ক্ষমতা যেন নির্বাচন কমিশনের হাতে থাকে, স্পেশালি ইলেকশন পারপাসে। সমস্ত বলতে আবার আমি ফরেনের সৈন্য পাঠানো। এক্স্যাক্টলি এই কথাটি কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন আওয়ামী লীগ প্রতিনিধি দল, তখন কিন্তু তারা নির্বাচনকালীন কি কি ব্যবস্থা নেওয়া উচিত তার মধ্যে আওয়ামী লীগ এই পরামর্শ দিয়ে এসেছিল রাষ্ট্রপতিকে। আপনারাও দিয়েছিলেন, কাজে অপেক্ষা নিশ্চয়ই করতে হবে যে আওয়ামী লীগ তার নিজের বলা পরামর্শ রক্ষা করে কিনা। কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল, মানে আপনার মনে হয় ভয় কোনটার বেশি, মানে বিএনপিকে পথে নামতে দেবে কিনা, নাকি পথে নামলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আপনারা টিকে থাকতে পারবেন কিনা? মানে আপনাদের এখন সংকটটা কোন জায়গায় বেশি? আমাদের সংকটটা যে জায়গাটায়, সেই জায়গাটা সামগ্রিকভাবে গোটা ব্যবস্থাপনার উপরে। কারণ নির্বাচন কমিশন স্বাধীনভাবে প্রতিষ্ঠিত। এটা আজকে আমি যে কথা বা যে জিনিস দৃশ্যমান, আপনি আমি এখানে বসে আলাপ করছি, 25 বছর কিংবা 30 বছর পরে যে প্রজন্ম এই টেবিলে আসবে, আপনার মতো অন্য কেউ থাকবে, আমাদের মতো অন্য কেউ থাকবে, তারা কিন্তু ওই সময় একটা তাৎক্ষণিক আলোচনা করবে, আর এই পেছনেরগুলো নিয়ে বিতর্ক থাকবে। কারণ ইতিহাসটা সহজাতভাবে হচ্ছে একটা মানে স্বয়ম্ভূ, কি বলে ওটাকে, সেলফ সাফিসিয়েন্ট। এটাকে যদি রচনা করা হয় তাহলে এটা নিয়ে বিতর্কিত হয়, এটাকে ছেড়ে দিতে হবে যাতে স্বয়ম্ভূ হতে পারে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী থেকে ইতিহাসটাকে স্বয়ম্ভূ হতে দেওয়া হয়নি। এজন্য অনেক কথা তারাও বলেন, আমরাও বলি। দারাভাই যেমনটা করে বললেন, আবার এই যাদেরকে ক্যান্টনমেন্টের রাজনৈতিক দল বলা হয়, যাদেরকে বলা হয় অস্ত্রের মুখে ক্ষমতায় এসেছে, তারা কিন্তু বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রকে আবার ফেরত দিয়েছেন, যেখানে এই আওয়ামী লীগ নামক দলটি আবার নতুন করে আওয়ামী লীগ নামে রেজিস্ট্রেশন নিয়েছে। না হলে হয়তো আজকে বাকশাল থাকতো না। উনি বলেছেন, এজন্য একটু টাচ করে গেলাম আমি বিষয়টা, শুধু আমি ওটার
ব্যাপারে ওইভাবে যেতে চাই না। খুনিদের পুনর্বাসনের ব্যাপারে মোস্তাক সাহেবের অবদান আছে, খালেদ মোশাররফ সাহেবের অবদান আছে, আমরা যদি অনেকে। আবার হ্যাঁ। বর্তমানে আসি, জি না, বর্তমানেই আসতে চাচ্ছি আমি। এখন স্বাধীন নির্বাচন কমিশনটা আমাদের এখানে লিখিতভাবে আছে, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন নির্বাচন কমিশন নেই। এখন আপনি যদি উপজেলা পর্যায়ে দেখেন, এমনকি জেলা পর্যায়েও দেখেন, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ডিসি কিংবা এডিসিরা, অথচ সেখানে জেলা নির্বাচন কর্মকর্তা কিন্তু রয়েছে। উপজেলা পর্যায়েও উপজেলা নির্বাচন কর্মকর্তা রয়েছে, কিন্তু সেটা কিন্তু এখনো দেয়া হচ্ছে না। তাহলে স্বাধীনতাটা কোথায়? আপনি যদি দেখেন তাহলে এখানে দেখবেন যে এই সার্চ কমিটি যখন গঠিত হয়েছে তখন আগের হুদা কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সেখানে গিয়ে পরামর্শ দিয়েছেন। ভৌত অবকাঠামো সম্পর্কে তারা যেটা বলেছেন যে 5 বছরে তারা 450টি উপজেলা ভিত্তিক সার্ভার স্টেশন করেছেন, জেলা আঞ্চলিক এবং কি বলে অন্যান্য জায়গায় এজন্য জনবল নিয়োগ 5 বছরে সম্পন্ন করেছেন। জি, কিন্তু এখনো আমি যদি আপনাকে একটু বিদ্রোহী প্রার্থীর প্রসঙ্গে আসি, যে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী আছে, বিস্ময়কর হলেও সত্যি যে আপনারা বলেন যে আপনাদের ঘর থেকে বের হওয়ার উপায় নেই, সবাই জেল জুলুমের ভয়ে, কিন্তু সকল নির্বাচনে আপনাদেরও বিভিন্ন এলাকায় 2-1 বিদ্রোহী প্রার্থী থাকেন। এইবারও পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, কিন্তু পত্রিকাগুলো যেরকম খবর দিচ্ছে তাতে বিদ্রোহী প্রার্থীর কারণে আপনাদের আবার আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে বিদ্রোহী প্রার্থীরা অনেক সময়ই শক্তিশালী আওয়ামী লীগ প্রার্থীকে হারাতে কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থীরা আপনাদের সমর্থন পাচ্ছেন, কোথাও কোথাও এরকম সমীকরণের কথা লেখা হচ্ছে যে বিদ্রোহী আর দাঁড়ান নাই, মানে আওয়ামী লীগের যিনি বিদ্রোহী তিনি আর দাঁড়ান নাই, তিনি দলবল নিয়ে আপনাদের প্রার্থীর পক্ষে কাজ করছেন। তো আপনাদের তো সুদিন আসছে না, আপনাদেরও কোনো খরচপাতি আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে না, ঘরে বসে আওয়ামী লীগের কারণেই আপনারা জিততে পারবেন। আমাদের তো সুদিন আসেনি না, আমাদের সুদিন আসেনি এই কারণে যে আমাদের খাবারের মধ্যে খাবার পরবর্তী পানীয় যেটা রাখা হয়েছে সেটার মধ্যে বিষ মিশানো আছে। খাবারটা সবার সাথে বসে খাওয়ার সুযোগ আছে। কারণটা হচ্ছে, উদাহরণ চোখের সামনে উদাহরণ, আমি তো বললাম একটু আগে, গাজীপুরের মেয়র, তারপরে রাজশাহীর মেয়র, সিলেটের মেয়র, হবিগঞ্জের মেয়র, এইভাবে যদি দেখেন এরকম অসংখ্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলখানায়, চেয়ারে একটা দিনের জন্য বসতে দেওয়া হয়নি। কেন? নির্বাচিত হয়েছে, এটাই হচ্ছে তাদের অপরাধ। এখন বললেই বলবে সুনির্দিষ্ট মামলার অভিযোগ থাকলে ধরবে না কেন? আপনি একটু আগে বলেছেন সুনির্দিষ্ট মামলায় অভিযোগ, তথ্য, প্রমাণ সহ এসেছে, তদন্ত কমিটি বলেছে। অত্যন্ত আলোচিত এবং আলোড়িত ঘটনা নারায়ণগঞ্জের ত্বকী হত্যাকাণ্ড, একটা কিশোর ছেলে, আজ অবধি সেটার চার্জশিট দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও, স্বরাষ্ট্রমন্ত্রীর বারংবার আশ্বাস সত্ত্বেও সাগররুনি হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হচ্ছে না, বিচার শুরু হচ্ছে না। তো বিচার যদি এইভাবে হয় যে আমাকে সমর্থন করলে সেটা একরকম হবে, আর বিএনপি কোন রকম যদি জয়ী হয়ে আসতে পারে, এত প্রতিবন্ধকতার পরেও চেয়ারে বসতে পারবে না, থাকবে জেলখানায়, তো বিপদ তো আমাদের সব জায়গায়। জিতলেও ভয়, না জিতলেও ভয়। এই সংকট থেকে বেরোবার জন্য বলেছি এই 2 বড় স্টেক হোল্ডারকে জাতীয় পর্যায়ে একটা সংলাপের মাধ্যমে একটা জায়গায় আসতেই হবে। এটি যে মাস্ট, নিবন্ধন হারানোর ভয় দেখিয়ে বিএনপিকে এটা বলে কোনো লাভ নেই। আলোচনা করছিলাম যে নিবন্ধন হারানোর ভয় বিএনপির থাকলে আসলে সকল দলেরই আছে, কারণ ওই আইনে এত রকমের নিবন্ধন বাতিলের আইন রাখা হয়েছে। একটা কথা এখানে বোঝেন, একটা কথা শুধু বলি 30 সেকেন্ড। এই নিবন্ধন বাতিলের অভিজ্ঞতা খুব নিকট অতীতে 11-তে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় এই হুদা কমিশন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে, খন্দকার দেলোয়ারকে বাদ দিয়ে মেজর হাফিজের নেতৃত্বের যে বিএনপি তাকে ডেকেছিলেন, তাকে বারবার ডেকেছিলেন। আইনের আশ্রয় নিয়ে আমরা কিন্তু সেটার ব্যত্যয় ঘটিয়েছি। সুতরাং ওই কথা বলে লাভ নেই যে নিবন্ধনের কারণে আসতে বাধ্য হবে, এই আশায় বসে থাকাটা গণতান্ত্রিক মনোভাবের পরিচয় না। এমপি, আমি আপনার কাছে যেতে চাই যে যেই হিসাবটি, যেই সমীকরণটি আমি মোয়াজ্জেম হোসেন আলালকে বলছিলাম যে, এবং এটিও তাজুর রহমান বলছিলেন যে সিলেটের ওসমানী নগরেও আপনাদের বিদ্রোহী প্রার্থীর কারণে আপনাদের মূল প্রার্থী জিততে পারেননি। আমি যদি সেখানে যাই, যে অনেক জায়গায় সংবাদ মাধ্যমের খবর যে বিএনপি প্রার্থীকে আওয়ামী লীগের কোন একটি গ্রুপ সমর্থন দিচ্ছে, কারণ আওয়ামী লীগের মূল প্রার্থীকে তাদের পছন্দ হচ্ছে না। অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীর কারণে আওয়ামী লীগের মূল প্রার্থী হারছে। আমি নিশ্চিত যে হয়তো হিসাব মিলালে সবগুলো নিয়ে বসলে এরকম খবর তো আছেই যে অনেক জায়গায় এই বিদ্রোহের কারণে বিএনপি প্রার্থী জিতে যাচ্ছে। তো আপনাদের জন্য তো নির্বাচনী হিসেবে এই বিদ্রোহী প্রার্থীর হিসেবটা ভালো হচ্ছে না।
আসলে আমি বলবো জি না, বিষয়টা হলো যে রাজনৈতিক চেতনা এবং রাজনৈতিক আদর্শ যেখানে ক্রমান্বয়ে বিলুপ্তির পথে যায়, এবং যে বিলুপ্তির চেষ্টা করা হয়েছে 1975 সালে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে, যে আদর্শহীন একটি রাজনৈতিক দল সহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই আদর্শহীনতার লক্ষণগুলির এখন বড় বড় বহিঃপ্রকাশ হচ্ছে ক্ষুদ্র পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে। যখন একই দলের একটি লোককে কোনো কারণে দলের কতিপয় সমর্থন পাচ্ছে না, দলীয় থেকে সমর্থন পাচ্ছে না, তখন সে কোনো দলকে মানছে না, কোনো নিয়মকে মানছে না, কোনো শৃঙ্খলাকে মানছে না, সে নিজেকেই নেতা হিসেবে ডিক্লেয়ার করে একটি বিভেদের সৃষ্টি করা হচ্ছে। সেটি আওয়ামী লীগেও হচ্ছে, বিএনপিতেও হচ্ছে। হয়তো বিএনপিতে প্রকাশ পাচ্ছে কম, যেহেতু তারা এখন বিরোধী দল কি বলে সরকারে নেই, অথবা বিপদে আছে। না বিপদে বলবো না, সরকারে নেই তারা, আর আমরা সরকারে আছি, এই জন্য এটিকে হাইলাইট হচ্ছে, এটা খুব স্বাভাবিক। তবে স্থানীয় সরকার নির্বাচনগুলো নিয়ে এটার মাত্রা বরাবরই ব্যাপকতা ছিল, এখন হয়তো এটা আরো ব্যাপকতা লাভ করেছে। তবে এটি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর শক্ত পদক্ষেপ দেওয়া বলা উচিত। যে ব্যক্তির কারণে একটি দল প্রশ্নবিদ্ধ হয়, তাকে শাস্তির আওতায় নিয়ে এসে তার রাজনৈতিক পদবিকে খর্ব করে তাকে রাজনীতির একটা কি বলবো সোপানে ফেলে দেওয়া উচিত। সেটি বিএনপির উচিত, আওয়ামী লীগের উচিত। সেই কাজগুলো হয়তো ব্যাপকভাবে হচ্ছে না। যখন দলগুলি দেখে যে এখন তার বড় ঐক্যের প্রয়োজন, তখন দলগুলি তার নিয়মিত সিস্টেমে ঐক্যের ডাক দেয়। কিন্তু ব্যক্তি পর্যায়ে যে স্বার্থপর হয়ে যায়, ক্ষমতার লোভী হয়ে যায়, সে তখন কাউকে মানতে চায় না। যেমন একটা উদাহরণ দিলেন যে বাবা, মা, মেয়ে, ছেলে, সন্তান সবাই সবাই দাঁড়িয়ে যাচ্ছে ক্ষমতার জায়গায়। এই জায়গাগুলোকে এখনই অ্যাড্রেস করার সময়। আমি মনে করি আমাদের দল থেকে এই প্রক্রিয়াটা নেওয়া হয়েছে, অনেক জায়গায় হচ্ছেও। কিন্তু আবার কখনো কখনো বিচ্ছিন্নভাবে বিভিন্ন নেতা বিভিন্ন কথা বলে, ওনাদের দলেও বলে, আমাদের দলে। যেন ওনাদের দলের এক নেতা বলে বেড়েছে যে কিয়ামত তক এই আওয়ামী লীগের অধীনে আমরা নির্বাচনে যেতে পারি না, কিয়ামত তক আওয়ামী লীগ ভালো করবে না। এই ধরনের কথাগুলো অতিরঞ্জিত কথা সবসময় বলে। তবে দলের আপনাদের নেতারা যে এখন বলছেন যে নিবন্ধনের ভয়ে বিএনপি নির্বাচনে চলে আসবে, এটা অতিরঞ্জিত মনে করেন? আমি নিশ্চয়ই মনে করি এই কথা বলার তো প্রয়োজন নেই, রাজনৈতিক ভাষায় বলার প্রয়োজন নেই, এটা মাঠের কথা হতে পারে। এই সংলাপের কথা বারবার তুলছেন মোয়াজ্জেম হোসেন আলাল, মানে সংলাপ করে কি হবে, সংলাপে আসলে কি পরিণতি হয়েছে এবং আগামীতে হতে পারে, এই নিয়ে একটু আলাপ করতে চাই। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। এটিও তাজের রহমান, মোয়াজ্জেম হোসেন আলাল বারবার বলছিলেন যে মানে বিএনপিকে তার নিবন্ধনের ভয় দেখিয়ে নির্বাচনে আনা যাবে না, কাজেই আলোচনা, ডায়ালগ একটা শুরু হতে হবে, এবং আলোচনাটা বিশেষভাবে আওয়ামী লীগ বিএনপির মধ্যেই হতে হবে। আপনি কি একমত? তাহলে আপনারা কোথায়? আমি শুধু আওয়ামী লীগ বিএনপির মধ্যে কেন হবে, আলোচনা বৃহত্তর রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে হবে। কিন্তু আপনারা তো যেমনই হোক নির্বাচন, আপনারা তো যাবেনই। আমরা যাব নির্বাচনে, আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্টের প্রথম থেকে এটার বিরোধিতা আপনারা তো জানেনই। সুতরাং আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই। আপনার সংলাপ আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু ইলেকশন নিয়ে কেন হবে? জাতীয় সব ইস্যুতে আমাদের রাজনৈতিক বৃহত্তর রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো বলে আলাপ আলোচনা কেন হয় না? আমাদের জাতীয় ক্রাইসিসেও আলোচনা হয় না, আমাদের সন্ত্রাসী কোনো কিছু যদি হয় দেশে তখনও আলোচনা হয় না। আপনি দেখবেন আমাদের দেশে এখন পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি চলতেছে সংসদে। সেই ডেমোক্রেসির যেখান থেকে আমরা সিস্টেমে চলতেছি, সেখানে 7/7 যখন অ্যাটাক হলো ইউকেতে, সরকারের চেয়ে বেশি বোকাল ছিল বিরোধী দল, এটা আপনারা সবাই জানেন। রায়ট হইল লন্ডনে, তখন বিরোধী দলের লিডার ছিলেন এড মিলিভেন, উনি বললেন যে রায়ট করে আরেকজনের ল্যাপটপ চুরি করে নিয়ে তোমার সব পুরা করা এটা নিয়ম না। ইমার্জেন্সি ল করলো, 7 মাসের জায়গায় 3 বছরের আইন করলো তারা, এবং লেবার এটা ইনিশিয়েটিভ নিল। দিস ইজ দ্য ডেমোক্রেসি। আমরা যদি এরকম শুনেন, আমরা এরকম না হইতে পারি। বিরোধী শিবিরে যারা আছে আমরা সরকারকে সহযোগিতার হাত দিতে হবে। সরকারকে শুধু এই চিন্তা মাথায় চলবে না যে যদি একটা কিছু হয়, ইলেকশন হয়ে যায়, তাহলে আমরা ক্ষমতা থেকে চলে যেতে পারি। সুতরাং আমাদের ফর্মুলা করে সব ইলেকশনে আসতে হবে। এই যে সরকার যে বারবার বিভিন্ন সরকারি দলের বিভিন্ন জন যে নাকে খত দিয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে, এইসির অধীনেই করতে হবে, নিবন্ধন বাতিল হবে, এই ঝুঁকিতে করতে হবে, এই ভয় দেখাচ্ছে কেন সরকারি দল? ব্যক্তিগতভাবে এইরকম স্টেটমেন্টের আমি এবং আমার দল আমরা পক্ষপাতিত্ব নয়। এইরকম উত্তেজিত হয় আর দলকে ছোট করে কোনো বক্তব্য দেওয়ার তো প্রয়োজন নাই। নির্বাচনে যদি বিএনপি না আসে, নিবন্ধন বাতিল হয়ে যাবে। সেটা যদি নির্বাচন কমিশনের আরপিওতে থাকে, কিভাবে আসছে কি না, সেটা যদি 2বার নির্বাচনে আসার জন্য বিএনপি বলতেছে আমরা তো লোকাল নির্বাচনে গেছি, কিন্তু আবার কালকে দেখলাম সাবেক নির্বাচন কমিশনার হামসুদুল্লাহ ব্রিগেডিয়ার বলেন না, শুধু লোকের নির্বাচনে তো এখন আসছে প্রতীকী, আগে তো প্রতীকী ছিল না। শুধু প্রতীকী নির্বাচনে 2বার যদি কেউ অনেক একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। বাতিল হওয়ার আরো অনেক কারণ আছে, মানে নিবন্ধন একটা রাজনৈতিক দলের কেন হবে? আয় ব্যয়ের হিসাব দেওয়া, আয় ব্যয়ের হিসাব কি আপনারা দিচ্ছেন, আওয়ামী লীগ দিচ্ছেন না? বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল,
আমরা জাতীয় পার্টি মনে করি বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে নির্বাচনে আসা উচিত। এখানে যদি কোনো স্পেস সরকারের বিএনপিকে দিয়ে আলোচনা করা যায় দেশের জাতীয় স্বার্থে, তাহলে সরকার যদি ওনাদের সুযোগ দেয়, বসে আলোচনা হয়, কেন আলোচনা হলো, অসুবিধা তো কিছু নাই। আমি আলোচনা করতে অসুবিধা নাই, আলোচনার তো বিকল্প নাই। রাজনীতিতে গণতন্ত্রে রিকনসিলিয়েশন এমপি, আপনি নিশ্চয়ই আপনার কনস্টিটিউয়েন্সিতে যান, নির্বাচনী এলাকায় যান, মানে আপনার মানুষের মনোভাবে কি মনে হয়? মানে আপনারা আরেকটা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই ধরেন করলেন, বিএনপি আসলো না, বিএনপির দোষ, কিন্তু মানে আপনারা পার পাবেন না, আসলে পার পাওয়ার বিষয়টি নেই। আমি বলি লোকের প্রত্যাশা, মানুষের প্রত্যাশা। মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ একদম আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে, বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে, সবসময় যে এই ভাবনাটা নিয়ে তারা আছে সেটি না। বাংলাদেশের মানুষ সবসময় চিন্তা করছে তার শান্তি, ব্যক্তিগত শান্তি আছে কিনা, তার নিরাপত্তা আছে কিনা, তার উন্নয়ন হচ্ছে কিনা, তার সন্তানের লেখাপড়া ঠিকমতো হচ্ছে কিনা, তার আয় রোজগারের জায়গাটা প্রসারিত হচ্ছে কিনা। এটি তাদের কিন্তু মুখ্য এবং মৌলিক ভাবনা। তার কাপড়, বাসস্থান, এগুলো সংস্থান হচ্ছে কিনা, এগুলো নিয়ে তারা বেশি সংখ্যক সময় চিন্তা করে। আর রাজনীতি সচেতন ব্যক্তিরা এই মানুষগুলোকে তাদের দলের পক্ষে তাদের ভালো ভালো কথা দিয়ে টানার চেষ্টা করে। আমি সেটাই বিশ্বাস করতে চাই এবং আমি সেটাই বিশ্বাস করি। না হলে এই যে গণতন্ত্রের কথা বলে বলে অগণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ বারবার ঘটাবো, জোর করে মানুষকে পোড়াবো, মারবো, ধরবো, কাটবো, আর গণতন্ত্রের কথা বলবো, এটি যেমন সমীচীন নয়, তেমনি আবার একদম কোন রকম মানুষের কথা বলার সুযোগ থাকবে না, এটিও ঠিক নয়। যেমন বিরোধী দল বলে তাদের কথা বলার সুযোগ নেই, তারা কিছু করতে পারে না, তারা অনেক কিছু সমস্যার মধ্যে আছে। এখন আমি বলতে চাই, কথা যদি বলার সুযোগ নাই থাকতো তাহলে আছে কোথায়? আমরা তো বাংলাদেশের মধ্যেই সকলেই আছি না? আমি আওয়ামী লীগের লোক যদি অপরাধ করে থাকি, আমি কি সব জায়গাতেই পার পেয়ে যাবো? যতই সরকারে থাকি আমার কি বিচার হচ্ছে না? যেমন আজকে কি নির্বাচন কমিশন আওয়ামী লীগের 2 জন ভোটারকে ধরে জেল দেয়নি? বিশেষ বিষয়টি হলো যে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে বিগত রাজনৈতিক চেতনাটা ছিল, সেই চেতনা আরো প্রলুব্ধ করতে হবে। ক্ষমতা প্রাপ্তির জন্য আমরা যেন প্রকারে যে কোনো কথা যেভাবেই বলা উচিত না, সে কথাগুলো আমরা যত বেশি রাষ্ট্র করে বাড়াবো, মানুষের মধ্যে ফ্যানাটিজম আরো বেশি বাড়বে, মানুষ এমপি যে কথাটি বললেন সে কথা কিন্তু অনেক সময় আমরা শুনি আজকাল, মানে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই অভিযোগ আছে যে আমাদের নাকি যত চিন্তা যে কবে নির্বাচনে বিএনপি আসবে কিনা, সাধারণ লোকের নাকি চিন্তা নাই। সাধারণ লোক নাকি এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান। আপনি মনে করেন যে আপনাদের বাদ দিয়ে আরেকটি নির্বাচন আওয়ামী লীগ আসলে আপনার মানে কি বলবো যে গ্রহণযোগ্য করতে পারবে? না, গ্রহণযোগ্যতার প্রশ্নটা তো এখনো প্রশ্নবিদ্ধ রয়েছে এবং নির্বাচনে তো 5 বছর সরকার থাকছেই। না, ঠিক আছে, সেটা ক্ষমতায় থাকার অর্থ কিন্তু এই না যে আপনাকে গণতন্ত্রের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতায় থাকার তো বিভিন্ন প্রক্রিয়া আছে। নির্বাচিত হয়ে তো ক্ষমতায় হিটলারও এসেছিল, নির্বাচিত হয়ে ক্ষমতায় মুসোলিনিও এসেছিল, নির্বাচিত হয়ে ক্ষমতায় লেন্দুবদর্জির মতো দেশদ্রোহীও এসেছিল, যে পরে দেশই বিক্রি করে দিয়েছে অন্য লোকের কাছে। দেশ বিক্রির কথা বললে অনেক রাজনৈতিক নেতা তো হাসে। উদাহরণ তো ওই সরকার, এই 3টি সরকারই কিন্তু নির্বাচিত ছিল, যে 3 জনের নাম বললাম। সুতরাং নির্বাচিত কিংবা অনির্বাচিত এবং ক্ষমতায় থাকা, এর মধ্যে যোজন দূরত্ব। ক্ষমতায় থাকার বিষয়টি আলাদা, অনির্বাচিত হয়ে ক্ষমতায় থাকতে পারে। আমার কথাটা হচ্ছে যে সমস্যাটার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি, এখানে যদি বিএনপিকে প্রমাণ করিতে হয় যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, সেটা প্রমাণ করার জন্য আমরা রাজি আছি। একবার তো করেছেন। হ্যাঁ, সেটা আবারও প্রমাণ করার জন্য আমরা, আপনি যেভাবে নেন, আমি এটার ব্যাখ্যায় যাব না, সেটা প্রমাণ করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা একটা জিনিসই মনে করি, যোগ্য এবং গ্রহণযোগ্য, এইটা নির্বাচন কমিশনের মধ্যে এই উপাদানগুলো থাকতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন যে স্বাধীন, সেটা প্রকৃত অর্থে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখাতে হবে। যেটা তাজুর রহমান বলেছেন যে আমরা একটু দেখি না তারা কি করে। গণতন্ত্র কিংবা মৌলিক অধিকার এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষার বিষয় না। কিন্তু আপনাদের দল তো পরীক্ষা করছে, আপনাদের মহাসচিব বলেছেন যে পরীক্ষা চলছে। ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়, কিন্তু ল্যাবরেটরিতে নিয়ে এইটাকে করতে হবে, ব্যবচ্ছেদ করতে হবে, সবচ্ছেদ করতে হবে, তারপরে করতে হবে, এমনটা না। এবং নির্বাচনকালীন সময়ে যে সরকারটা থাকবে, সেই সরকারের চরিত্রটা কি হবে, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট ফ্যাক্টর। সেই জায়গাটাই হচ্ছে মূল বিষয়। ওই কারণে সংলাপের কথা বলছি। এবং তাজুর রহমান যে কথাটা বলছেন, আমি কিন্তু জাতীয় পার্টিকে বা কাউকে বাদ দিয়ে বলিনি, আমি বলেছি বিশেষভাবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আলোচনা হতে হবে। অসংখ্য ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন আলাল, ধন্যবাদ। না, তবে একটু ছোট্ট শেষ করে ফেলে আপনি একটা সেকেন্ড, আপনি যে কথা বলছিলেন না, বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে জননেত্রী শেখ হাসিনা
কাছে দেশটি নিরাপদ এবং উন্নয়নের ধারা এবং গণতন্ত্রের ধারা যে রচিত হয়েছে সে সাস্টেন করবে, এরকম একটা বিশ্বাস কিন্তু সাধারণ মানুষের মধ্যে এসে তাহলে তো গেছে। দাবি মেনে নির্বাচন দিয়ে দেওয়াই উচিত। অসংখ্য ধন্যবাদ আব্দুল নির্বাচনকালীন ওয়াদুদ সহায়ক তারেক, সরকারের ঠিক কথা অধীনে। বলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল। ধন্যবাদ এটি তাজুর রহমান। দর্শক ধন্যবাদ আপনাদের যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ডাকসু নির্বাচন হয় না কেন এই বিষয়ে। সাথে থাকবেন ছাত্র দলের সাবেক সহসভাপতি হেলেন জেরিন খান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার। সঙ্গে থাকবেন আপনিও।